আসসালামু আলাইকুম, স্বাগতম রসায়ন ক্লাসে। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করব। তো অধ্যায়টির প্রথমে বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করা হয়েছে, পরবর্তীতে বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন রকম গ্যাস, গ্যাসের ধর্ম, গ্যাসের সূত্র ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। শেষ দিকে সারফেস ওয়াটারের বিভিন্ন মানদণ্ড, বিভিন্ন ট্রেস এলিমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। তো আসো আমরা বায়ুমণ্ডল দিয়ে আলোচনা শুরু করি। তো আমরা জানি যে পৃথিবীর চারদিকে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ রয়েছে সেটাকে আমরা বলছি বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীর সাথে লেপ্টে আছে এবং দেখা যায় যে 500 কিলোমিটারের উপরে আর বায়ুমণ্ডল পাওয়া যায় না। কাজে আমরা বলতে পারি বায়ুমণ্ডল কত দূর পর্যন্ত বিস্তৃত? 500 কিলোমিটার পর্যন্ত। এখন বায়ুমণ্ডলে এই যে এত বিশাল বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের সব জায়গায় তাপমাত্রা, চাপ একরকম না। কাজে তাপমাত্রা, চাপ এগুলোর উপর ভিত্তি করে আমরা বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করতে পারি। এবং দেখো এগুলোকে আমরা ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, বায়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই মোটামুটি এই কয়েকটা ভাগে ভাগ করি। এখন দেখো এক্সোস্ফিয়ার যে স্তরটা সেটা কিন্তু 500 কিলোমিটারের উপরে, কাজে এটা বায়ুমণ্ডলের কোনো স্তর না। কাজে বেসিক্যালি আমরা বায়ুমণ্ডলকে 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, সেটা ভূমি থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত হচ্ছে আমাদের স্ট্রাটোস্ফিয়ার, আর 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত হচ্ছে মেসোস্ফিয়ার, 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। আর এর উপরের স্তরটাকে আমরা বলতেছি এক্সোস্ফিয়ার। এটা বায়ুমণ্ডলের কোনো স্তর না, কারণ বায়ুমণ্ডল 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং এখানে আরও মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে বায়ুমণ্ডলের মধ্যে থাকে বিভিন্ন রকম গ্যাস, বিভিন্ন রকম জৈব অজৈব পদার্থ, সেই সবগুলা দেখা যায় ভূমি থেকে 15 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের প্রায় 75% অবস্থিত। অর্থাৎ 75 যে গ্যাস, বিভিন্ন জৈব অজৈব পদার্থ রয়েছে তার 75%ই 15 কিলোমিটারের মধ্যে অবস্থিত। আবার দেখা যায় যে 30 কিলোমিটারের মধ্যে বায়ুমণ্ডলের এই গ্যাসের বিভিন্ন রকম জৈব অজৈব পদার্থের প্রায় 99% অবস্থিত। কাজে আমরা দেখতেছি যে বায়ুমণ্ডলের উপাদানগুলো আসলে পৃথিবীর কাছাকাছি অবস্থান করে। এটাই স্বাভাবিক ছিল, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে বায়ুমণ্ডল তো পৃথিবীর সাথে লেপ্টে আছে। এখন এই যে ট্রোপোস্ফিয়ার, যেটা কিনা ভূমি থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে এর মধ্যেই ঝড়, বৃষ্টি এগুলো আছে। আবার এই ট্রোপোস্ফিয়ারের উপর দিয়ে ছোট্ট একটা অংশ আছে যেটাকে আমরা বলতেছি ট্রোপোপজ। এই ট্রোপোপজে ঝড়ের সম্ভাবনা থাকে না, এজন্য এই অঞ্চল দিয়ে বিমান চলাচল করে। তো এই যে ট্রোপোস্ফিয়ার, এটাকে ঝড় বৃষ্টি এগুলো আছে বলে এটাকে আমরা বলতেছি ক্ষুব্ধমণ্ডল। আবার তার উপরে যে আছে স্ট্রাটোস্ফিয়ার, এই স্ট্রাটোস্ফিয়ারে ঝড় বৃষ্টি এগুলো নাই, এজন্য স্ট্রাটোস্ফিয়ারকে বলা হচ্ছে শান্তমণ্ডল। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে আমাদের ওজোন স্তর রয়েছে। আর আমরা জানি যে ওজোন স্তর কি করে, সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মিগুলো আসে, আমরা জানি যে সূর্যের আলোক রশ্মি সেটা আসলে তড়িৎচুম্বকীয় বর্ণালীর অনেক বিশাল একটা রেঞ্জ রয়েছে। তো তার মধ্যে একটা হচ্ছে ইউভি রশ্মি, এগুলো অনেক উচ্চ শক্তি সম্পন্ন। তো সেগুলা শোষণ করে। এই স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তর আছে, সেখানে ওজোন গ্যাস আছে। হ্যাঁ, তো এই ওজোন গ্যাস এই ইউভি রশ্মিকে শোষণ করে। তো সেটা আমাদের জন্য খুবই দরকারি এবং এটা আসলে একটা প্রোটেকশন বলা যায়। আচ্ছা, তো স্ট্রাটোস্ফিয়ারের উপরে অঞ্চলটা হচ্ছে মেসোস্ফিয়ার, আর মেসোস্ফিয়ারের উপরে অঞ্চলটা হচ্ছে থার্মোস্ফিয়ার, বায়োনোস্ফিয়ার। এটাকে আমরা থার্মোস্ফিয়ার কেন বলতেছি? আচ্ছা, আমরা সবগুলোকে কেনই বা স্ফিয়ার বলতেছি? দেখো আমাদের পৃথিবী কিন্তু একটা স্ফিয়ার, একটা গোলক। তার উপরে যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, এগুলো তো আসলে এক একটা স্ফিয়ার, কারণ পৃথিবীকে 4 দিক থেকে ঘিরে আছে। এই জন্য আমরা প্রত্যেকটা স্তরকে দেখো স্ফিয়ার বলতেছি। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, এটাকে আমরা কেন থার্মোস্ফিয়ার বলতেছি? কারণ আসলে এই অঞ্চলে তাপমাত্রা অনেক বেশি। আবার দেখো এটা অনেক বেশি হওয়ার কারণে দেখা যায় যে এই অঞ্চলে বিভিন্ন গ্যাস থেকে আয়ন তৈরি হয়। যেমন ধরো নাইট্রোজেন গ্যাস, তো এই গ্যাস থেকে আয়ন তৈরি হয়। কিভাবে তৈরি হয়? অতি বেগুনি রশ্মির প্রভাবে এখান থেকে ইলেকট্রন মুক্ত হয়ে যায়। এখান থেকে ইলেকট্রন মুক্ত হয়ে ধরো নাইট্রোজেন প্লাস আয়ন তৈরি হয়। তো এইভাবে এই অঞ্চলে আয়ন তৈরি হয়। আবার এই অঞ্চলে পরমাণু তৈরি হয়। এটা কিভাবে? এই যে দেখো গ্যাসের আয়ন আমরা পাইলাম, এই যে গ্যাসের আয়ন, তো এই গ্যাসের আয়ন আরেকটা অক্সিজেন গ্যাসের সাথে যদি মিলে তাহলে কি হয়? দেখা যায় এরকম হয়।
অক্সিজেন পরমাণু, এইভাবে অক্সিজেন পরমাণু তৈরি হয়। তো আমরা যেটা খেয়াল করলাম যে থার্মোস্ফিয়ারে অনেক আয়ন তৈরি হয়, আবার অনেক পরমাণু তৈরি হয়, এই জন্য এটাকে আমরা বলতেছি আয়নোস্ফিয়ার। এখন আমরা তো বলেছি যে সব জায়গায় তাপমাত্রা একরকম না, এক এক জায়গায় তাপমাত্রা এক এক রকম। তাহলে আসো দেখি যে তাপমাত্রা কিভাবে চেঞ্জ হচ্ছে। এখন যদি আমরা কমন সেন্স দিয়ে চিন্তা করি যে সূর্য আসলে পৃথিবী থেকে অনেক দূরে, ধর এইদিকে কোথাও হবে, এইদিকেও 500 কিলোমিটার উপরে তো হবে না, অনেক দূরে, হ্যাঁ আমরা যতটুকু জানি। এখন এই সূর্য থেকে তাপ তো পৃথিবীর দিকে আসতেছে, কাজেই কমন সেন্স বলতেছে যে আমরা যত পৃথিবীর দিকে আসতে থাকবো, সূর্য থেকে যত আমরা পৃথিবীর দিকে আসতে থাকবো, অর্থাৎ উপর থেকে আমরা যত নিচের দিকে নামতে থাকবো, তাপমাত্রা ততই কমতে থাকবে, কারণ আমরা সূর্য থেকে ততই দূরে যাচ্ছি, তাপমাত্রা ততই কমতে থাকবে। কাজে কমন সেন্স বলতেছে যে বায়ুমণ্ডলের উপর থেকে নিচের দিকে তাপমাত্রা কমবে, বা নিচ থেকে উপরের দিকে তাপমাত্রা আস্তে 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 বাড়তে থাকবে। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। দেখো আমি এখানে একটা গ্রাফ দেখিয়েছি, এখানে তাপমাত্রা দেখানো হচ্ছে, এখানে কিন্তু এদিকে গেলে তাপমাত্রা বাড়বে, আর এই বাম দিকে আসলে তাপমাত্রা কমবে, আর উপরের দিকে আমরা হাইট দেখিয়েছি। দেখো উপর থেকে যখন সূর্যের দিক থেকে আস্তে আস্তে যখন আমরা নিচের দিকে নামতেছি তাপমাত্রা কি হচ্ছে, বামে যাচ্ছে, আমাদের গ্রাফটা বামে যাচ্ছে, মানে তাপমাত্রা কমতেছে কমতেছে কমতেছে। এবং থার্মোস্ফিয়ারের একটা জায়গাতে তাপমাত্রা এসে অনেক কমে যায়, সেটা হয়ে যায় -93 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আমরা মনে রাখবো যে এটাই হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে কম তাপমাত্রা, মানে এই অবস্থায় বায়ুমণ্ডল শীতলতম অবস্থায় পৌঁছেছে আমরা বলি। এখন তারপরে পরবর্তীতে আবার দেখো তাপমাত্রা আস্তে আস্তে আবার আমাদের গ্রাফটা কোন দিকে যাচ্ছে, ডানে যাচ্ছে, মানে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে 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 বাড়তেছে, এবং এই লেভেলে এসে তাপমাত্রাটা, এই যে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, এই লেভেলে এসে তাপমাত্রাটা হয়ে যায় 2 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং তার পরবর্তীতে দেখো আস্তে আস্তে আমাদের গ্রাফটা বামে সরতেছে, মানে তাপমাত্রা আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে দেখা যায় যে এই যে ট্রপোস্ফিয়ারের শেষের দিকে স্ট্র্যাটোস্ফিয়ারের শুরু, সেখানে হয়ে যায় -55 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার দেখো আবার আস্তে আস্তে তাপমাত্রা, আমাদের গ্রাফটা কোন দিকে যাচ্ছে, ডানে, অর্থাৎ তাপমাত্রা বাড়তেছে, বাড়তে বাড়তে এই অবস্থায় অর্থাৎ 15 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায়। তাহলে আমরা খেয়াল করলাম যে বায়ুমণ্ডলের এক এক স্তরের তাপমাত্রা এক এক রকম, এবং কখনো সেটা বাড়তেছে আবার কখনো সেটা কমতেছে, এরকম। তো এখন কোয়েশ্চেন হচ্ছে, এমন তো ছিল না, হওয়ার তো কথা ছিল আস্তে আস্তে তাপমাত্রা কমবে, তাহলে এদিকে তো ঠিকই ছিল, আস্তে আস্তে কমতেছিল কমতেছিল, এখন এখানে তাপমাত্রা কেন বাড়লো? আমরা বলেছিলাম যে স্ট্র্যাটোস্ফিয়ারে কি আছে, ওজোন স্তর, হ্যাঁ। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে ওজোন স্তর আছে, সে তো অতিবেগুনি রশ্মি শোষণ করে, অতিবেগুনি রশ্মির শক্তি অনেক বেশি। তো এই জন্য আসলে এই অঞ্চলের টেম্পারেচারটা অনেক বেশি। এবং এই অঞ্চলে কিভাবে হয় যদি আমরা একটু খেয়াল করি, এই যে ওজোন গ্যাস, সে ইউভি লাইট অ্যাবজর্ব করে এবং ভেঙে অক্সিজেন গ্যাস আর অক্সিজেন পরমাণু হয়ে যায়। এখানে আরেকটা পদার্থ থাকে যে কিনা এই বিক্রিয়ার অতিরিক্ত শক্তি শোষণ করে। তাহলে এই যেহেতু এখানে অতিবেগুনি রশ্মি শোষিত হচ্ছে, এজন্য এখানকার টেম্পারেচার অনেক বেশি, হ্যাঁ। এই কারণে এখানে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, হওয়ার কথা ছিল এদিকে টেম্পারেচার কমবে, কিন্তু আমরা দেখতেছি এদিকে টেম্পারেচার বাড়তেছে। আচ্ছা, তারপরে দেখো আবার স্বাভাবিক নিয়ম ফিরে আসছে, আবার টেম্পারেচার আস্তে 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 কমতে কমতে -55 হয়ে গেছে। কিন্তু দেখো আবার ব্যতিক্রম, আবার টেম্পারেচার বাড়তেছে। তো এটা কেন? তো এটার কারণ হচ্ছে যে পৃথিবীতে যে সূর্যের আলোক রশ্মি আসে, পৃথিবী আলোক রশ্মি শোষণ করে, শোষণ করার পর সে আবার বিকিরণ করে দেয়। তো যেহেতু শোষণ করার পরে আবার বিকিরণ করে দেয়, এই জন্যই আশেপাশের অঞ্চলটাতে তাপমাত্রা বেশি, 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। তো এই জন্যই আসলে এখানে তাপমাত্রা আবার বাড়তে বাড়তে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায়। আচ্ছা, তাহলে আমরা তাপমাত্রা কিভাবে পরিবর্তন হয় তা তো দেখলাম, এখন আসলে দেখি চাপ কিভাবে পরিবর্তন হয়। তো চাপ আসলে যখন আমরা ভূপৃষ্ঠ থেকে উপর দিকে যেতে থাকি, বায়ুমণ্ডলের ঘনত্ব আস্তে আস্তে কমতে থাকে, তো এজন্য চাপ কমতে থাকে। এবং দেখা যায় যে ভূপৃষ্ঠে যেখানে চাপ হচ্ছে 1 atm কিংবা 760 মিলিমিটার মার্কারি, হ্যাঁ, তো এটা এই ট্রপোস্ফিয়ারের শেষের দিকে অর্থাৎ ট্রপোপজের দিকে বা 15 কিলোমিটার উপরে সেটা হয়ে যায় 100 মিলিমিটার মার্কারি। এবং আমরা যদি আর একটু উপরে উঠি, 100 কিলোমিটারের দিকে যাই, 100 কিলোমিটারের দিকে যদি আমরা যাই, তখন দেখা যায় যে এই চাপটা এত কমে যায় যে এটা হয়ে যায় এটা মানে কি, এটা মানে আসলে এক এটিএম এর 1 কোটি ভাগের 3 ভাগ। তাহলে বুঝো 1 কোটি ভাগের 3 ভাগ, তাহলে অনেক কম। তো এভাবে আরো উপরের দিকে উঠতে থাকলে চাপ আরো কমবে। সেটাই আমরা বুঝলাম যে চাপ কিভাবে পরিবর্তন হয়। এখন আসো বায়ুমণ্ডলের সংযুক্তিগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, তো বায়ুমণ্ডলের মধ্যে
নাইট্রোজেন আছে এবং দেখা যায় যে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে প্রায় 78%। আবার এই যে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.95 বা আমরা 21% বলতে পারি। আবার এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে 0.03%। আর অন্যান্য গ্যাস মিলে হচ্ছে 0.04%। আর্গন গ্যাস তো আছেই 0.93%। এখন এই বায়ুমণ্ডলের সংযুক্তি কি সব জায়গায় একই রকম? উত্তর হচ্ছে না। তাহলে কি রকম? দেখো আমরা যদি এই ছবিটাতে একটু দেখানোর চেষ্টা করি, এই যে বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, এই তিনটা স্তরের মধ্যে বায়ুর মিশ্রণটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। মানে কি? মানে এই মিশ্রণের সব জায়গায় সংযুক্তি, সব জায়গার উপাদানগুলো একই রকম। মনে করো তুমি এই জায়গাতে দেখলা, তো এই জায়গাতে তুমি যেই গ্যাসগুলো পাবা, এই জায়গাতে দেখলে একই রকম গ্যাস পাবা, এখানে দেখলে একই রকম গ্যাস পাবা। যেমন ধরো এই জায়গাতে আমরা নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পাবো, এখানেও নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পাবো, এখানেও নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পাবো। অর্থাৎ মিশ্রণের সব জায়গায় আমরা একই রকমের উপাদান পাবো। এই জন্য এটাকে বলা হচ্ছে সমসত্ব মিশ্রণ। আমরা বলি হোমোস্ফিয়ার। হোমো মানে কি? হোমো মানে হচ্ছে একই। আচ্ছা, আবার এই যে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারে তো গ্যাস নাই, এই থার্মোস্ফিয়ারের মধ্যে দেখা যায় যে মিশ্রণটা সমসত্ব না। অর্থাৎ এখানে ধরো যেরকম, তার উপরে গেলে আরেক রকম হয়ে যায়, উপরে গেলে আরেক রকমের মিশ্রণ, এখানে আমরা যে উপাদান পাবো এখানে ভিন্ন, এখানে ভিন্ন। তো এই অসমসত্ব মিশ্রণ, এই জন্য এটাকে আমরা বলতেছি হেটারোস্ফিয়ার। হেটারো মানে কি? হেটারো মানে হচ্ছে ভিন্ন। তাহলে আমরা খেয়াল করলাম যে সব মিশ্রণটা কি সমসত্ব হবে না অসমসত্ব হবে, তার উপর ভিত্তি করে আমরা বায়ুমণ্ডলের স্তরগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে হেটারোস্ফিয়ার। তো হোমোস্ফিয়ারের মধ্যে তো কার্বন ডাইঅক্সাইড থাকবে, তারপরে হচ্ছে নাইট্রোজেন গ্যাস থাকবে, তারপরে অক্সিজেন থাকবে। হ্যাঁ, এখন এগুলা কিভাবে থাকবে? সব জায়গায় আমরা বলেছি যে সব জায়গায় একই উপাদান থাকবে। এখন চিন্তা করতে পারো যে সব জায়গায় একই উপাদান আসলে কেন থাকবে? উত্তরটা আসলে সহজ যদি আমরা চিন্তা করতে পারি। দেখো এই যে এখানে কিন্তু টেম্পারেচার বেশি। হ্যাঁ, তো টেম্পারেচার এখানে সহজভাবে বললে যে এখানে পরিচলন হয় বা কনভেকশন হয়। অর্থাৎ এখানে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো উপরের দিকে যায়। হ্যাঁ, আবার এই অন্য এক দিক থেকে গ্যাস এখানে আসে, আবার এইখানকার গ্যাস আরেক দিকে যায়, এখানকার গ্যাস আরেক দিকে আসে। মানে এখানে পরিচলন হয়, একদিকের গ্যাস আরেক দিকে যায়, সব দিকের মিশ্রণটা প্রায় একই রকম। কিন্তু এই থার্মোস্ফিয়ার, এখানে কিন্তু এরকম পরিচলন হয় না। এজন্য ভর ভিত্তিক, অর্থাৎ বেশি ভরটা নিচে। তারপরে এটা যেমন ধরো এটার মধ্যে সবচেয়ে নিচে থাকে হচ্ছে নাইট্রোজেন গ্যাস। তো তার উপর একটু উপরে যদি আমরা যাই তো দেখা যায় যে সেখানে থাকে অক্সিজেন পরমাণু বা নাইট্রোজেন পরমাণু, তার উপরে ধরো হিলিয়াম গ্যাস থাকে, তার উপরে হাইড্রোজেন গ্যাস থাকে। অর্থাৎ ভর আস্তে আস্তে কম, উপর দিকে আস্তে আস্তে গ্যাসের ভর কমতে থাকে, এভাবে সজ্জিত হয়। আমরা এটাকে ভরভিত্তিক বিন্যাস বলতে পারি। এখন আমরা ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস নিয়ে আলোচনা করব। তো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস তৈরিতে 4টি নিয়ামকের প্রভাব রয়েছে। এগুলো হচ্ছে তাপমাত্রা, চাপ, বায়ুর ঘনত্ব, সামুদ্রিক জলীয় বাষ্পের অবস্থা। দেখো ঘূর্ণিঝড় কিভাবে তৈরি হয়? যেটা হয় সমুদ্রের নিম্নচাপ তৈরি হয়। তো সমুদ্রের নিম্নচাপ তৈরি হওয়া বলতে আমরা কি বুঝি বা কিভাবে তৈরি হয়? এটা হচ্ছে যে সমুদ্রের মধ্যে, গভীর সমুদ্রে তাপমাত্রা বেশি বলতে বোঝাচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা ধরো এরকম 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো বা তার বেশি হয়। বঙ্গোপসাগরে তো এরকম থাকেই। তো গভীর সমুদ্রে টেম্পারেচার 27 ডিগ্রি এর চেয়েও বেশি হয় সাধারণত। তো বেশি টেম্পারেচার হলে কি হবে? সমুদ্রের ওই অঞ্চলে বেশি পরিমাণে পানি বাষ্পীভূত হবে, আবার ওই অঞ্চলের বায়ুটা উত্তপ্ত থাকবে। তো উত্তপ্ত থাকার কারণে বায়ু হালকা হয়ে যাবে। তো বায়ু যদি হালকা হয়ে যায় ঘনত্ব কমে যাবে, আমরা বলি সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এখন এই নিম্নচাপ তৈরি হওয়ার কারণে কি হবে? এখানকার বায়ুগুলা তো উপরের দিকে চলে যাচ্ছে, সে কারণে আশেপাশের বাতাস প্রবল বেগে ধাবিত হয় এবং এখানে তো এমনিতেই তাপমাত্রা বেশি, কাজে বাড়তি তাপমাত্রায় এই বাতাসটা আরো উত্তপ্ত হয়। আমরা জানি যে উত্তপ্ত বায়ু উপর দিকে চলে যায়, আর পৃথিবী যেহেতু কক্ষের চারদিকে ঘুরতেছে এই জন্য তারা ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যায়। এখন উপরের দিকে গেলে কি হবে? উপরে জলীয় বাষ্প কি উপরে বেশি নাকি নিচের দিকে জলীয় বাষ্পের ঘনত্ব বেশি? আমরা জানি যে উপরের দিকে জলীয় বাষ্পের ঘনত্ব বেশি। কেন? কারণ জলীয় বাষ্প হচ্ছে বাতাসের চেয়ে হালকা। তো বাতাস যত উপরের দিকে যাবে সেখানে জলীয় বাষ্পের ঘনত্ব ততই বাড়তে থাকবে। আবার উপরের দিকে তো টেম্পারেচারও কম, তাপমাত্রা কম। তো সেই কারণে যেটা হয় যে এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যায়, জমা হয়ে যায় এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। আচ্ছা, এখন বৃষ্টিপাত ঘটালে কি হবে? আমাদের জলীয় বাষ্প ছিল, এই বাষ্প এখন পানি হয়ে গেল। তাহলে এখানে অবস্থার পরিবর্তন ঘটলো, যে কারণে অনেক সুপ্ত তাপ নির্গত হবে।
এই সুপ্ত তাপের কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা আরও বেড়ে যাবে। তো তাপমাত্রা যদি আরও বেড়ে যায় তাহলে কি হবে? বায়ুমণ্ডলের তাপমাত্রা আরও বাড়লে আবার নিম্নচাপ সৃষ্টি হবে। তো নিম্নচাপ যদি আবার তৈরি হয় তাহলে কি হবে? আশেপাশের বাতাস প্রবল বেগে ধাবিত হয় এবং বাড়তি তাপমাত্রা আবার উত্তপ্ত হবে। তো উত্তপ্ত হওয়ার কারণে এগুলো উপরে উঠতে থাকবে, যেহেতু পৃথিবী তার অক্ষের চারদিকে ঘুরছে, এই জন্য উত্তপ্ত বায়ু ঘুরতে ঘুরতে উপরে উঠে। তো এভাবেই এক সময় সেখানে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে। এখন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণে কি হবে? সমুদ্রের যে বিশাল বিশাল ঢেউ তৈরি হয়, হ্যাঁ, তো সেই ঢেউগুলা উপকূলে আঘাত করে, যেটাকে আমরা বলতেছি জলোচ্ছ্বাস। তবে এখানে একটা জিনিস মনে রাখবা যে জলোচ্ছ্বাস যে ঘূর্ণিঝড় থেকেই তৈরি হতে হবে এমন কিন্তু না। অনেক জলোচ্ছ্বাস আছে যেগুলা সমুদ্রে ভূমিকম্পের কারণে তৈরি হয়, কিংবা ভূমিধসের কারণে, কিংবা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে। তো তাদেরকে কিন্তু আমরা তখন সুনামি বলি, মানে তাদের আমরা একটা ভিন্ন নামই দিই। যেমন আমি যদি তোমাদের একটা ছবি দেখাই,